রাতটা শেষ পর্যন্ত কেটে গেল উদ্বেগ নিয়ে নয়, বরং এক ধরনের অদ্ভুত শান্তিতে। কারণ আজকের দিনটা অন্যরকম। মিজান বেঁচে আছে, সে ফিরেছে, আর আজ সে আমাকে আবার বিয়ে করবে। সকাল, হাসপাতালের কেবিনে সূর্যের আলো হালকা করে পর্দায় লেগে আছে। আমি আয়নার সামনে দাঁড়িয়ে লাল শাড়ি ঠিক করছি, হাত কাঁপছে, চোখে কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক। কিন্তু এই সাজে আজ আমার ভয় আছে, কারণ আজকে বউ সাজটা কোনো পার্টির নয়, এটা একটা নতুন শুরু। ব্রেসলেটটা হাতে পড়তেই মনে হলো ঠিক যেন মিজান আমার কবজি জড়িয়ে আছে। তুমি আমার দরজার সামনে দাঁড়িয়ে গভীর নিঃশ্বাস নিলাম। কেবিনের দরজা খুলতেই মিজান বালিশে হেলান দিয়ে বসে আছে, চোখে সেই দুষ্টু পরিচিত রাজকীয় দৃষ্টি। আমাকে দেখে তার মুখে এক চিৎলে হাসি ফুটে উঠল। আল্লাহ, আজকে আমার মৃত্যু হলেও সমস্যা ছিল না, কারণ আমি আবার দেখে ফেললাম। আমি মুখ বাঁকিয়ে বললাম, মিজান। হাসপাতালে দাঁড়িয়ে ও হালকা হেসে বলল, ঠিক আছে, তাহলে বলি, আজকে গুলশান, উত্তরা, ঢাকার একমাত্র সুন্দর দৃশ্য আমার বউ। আমি চোখ ঘুরিয়ে বললাম, তুমি না একদিন আমায় পাগল করে ফেলবা। ও সামান্য সামনে ঝুঁকে বলল, তার আগে আমি তোমার হব। আমি বিছানার পাশে গিয়ে বসলাম। ও আমার হাতটা ধরে নরম গলায় বলল, বলো তো, ভয় পেয়েছিলে? আমি ধীরে মাথা নাড়ালাম। ভীতি নয়, হারানোর দুঃস্বপ্ন ছিল। ও আঙ্গুল দিয়ে আমার নিচের ঠোঁটটা ছুঁয়ে দিল। এটা মনে রাখবে, আমি আমার দেশকে প্রতিশ্রুতি দিই যুদ্ধের, কিন্তু তোমাকে প্রতিশ্রুতি দিই আমি ফিরব। আমার চোখ ভিজে উঠল। ও কপালে ঠোঁট ছুঁয়ে বলল, চলো বিয়ের কথা বলি। আমি অবাক হয়ে বললাম, হাসপাতালে? মিজান বলল, হুম। ও চোখ তুলে দুষ্ট হাসি দিল। আগে বাঁচলাম, এখন বিয়ে করলে লাইফ কমপ্লিট। আমি হেসে ফেললাম। ঠিক তখনই দরজার টোকা। আয়েশা, ডিউটি ডাক্তার, আর দুইজন নার্স ফুল হাতে দাঁড়িয়ে। আমি অবাক। আয়েশা বলল, স্যার বলেছিলেন আজ একটা স্পেশাল ডে। ডাক্তার হেসে বলল, তাহলে আমরা সাক্ষী। আমি লজ্জায় মাথা নিচু করে ফেললাম। মিজান আমার দিকে তাকিয়ে বলল, ঠিক আছে, এখন শোনো। ও আস্তে করে আমার হাতটা নিজের বুকে রাখলো, তারপর ধীরে বলল, আমি মিজান, সেনাবাহিনীর অফিসার। আজ আবার আমার স্ত্রী, আমার শান্তি, আমার যুদ্ধবিরতি, আমার জীবনের সবচেয়ে মূল্যবান মানুষকে নিজের করে নিচ্ছি। আল্লাহর নামে, ভালোবাসার নামে, প্রতিশ্রুতির নামে। আমার নিঃশ্বাস থেমে গেল। আমি ধীরে ফিসফিস করে বললাম, আমি তোমার পিচ্চি বউ, প্রতিশ্রুতি দিচ্ছি তোমার পাশে থাকবো। যখন তুমি শক্ত, যখন তুমি দুর্বল, যখন তুমি যুদ্ধ করবে, বা যখন তুমি ক্লান্ত হয়ে যাবে, আমি তোমার ঘর হব। সবার চোখ ভিজে উঠল। মিজান হেসে বলল, এবার চুমু। আমি চোখ বড় করে বললাম, তুমি সিরিয়াস? সব লোকের সামনে? ও শান্ত স্বরে বলল, লোক না, সাক্ষী। আগে নাচরা লাজুক হয়ে চোখ নামালো। আমি লাল হয়ে ফিসফিস করে বললাম, ঠিক আছে, কিন্তু ছোট্ট। মিজান ধীরে আমার কপালে ঠোঁট ছুঁয়ে দিল। হাসপাতালের বাতাসে যেন নরম দোয়া ভেসে উঠল। আল্লাহ তাদের ভালো রাখুক। ও আমার হাত চেপে ধরে আস্তে করে বলল, এখন মনে হচ্ছে বেঁচে থাকার আসল কারণ পেয়েছি। আমি চোখ বন্ধ করে বললাম, কারণ? ও হাসলো, কারণ আমি শুধু দেশের নাম, আমি তোমারও সৈনিক। পরের দিন সকাল, হাসপাতালের চেক আপ শেষ। ডাক্তার কেবিনে ঢুকতেই আমি আর মিজান অপেক্ষা করছি। ডাক্তারের মুখে একটা শান্ত হাসি, ঠিক সেই হাসি যেটা ভালো খবর নিয়ে আসে। তিনি রিপোর্টটা দেখে বললেন, কংগ্রাচুলেশন স্যার, আপনি এখন স্টেবল। আর মাত্র কিছু প্রেসক্রিপশন আর কেয়ার দরকার। আজকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হবে। আমি যেন নিঃশ্বাস হারিয়ে ফেললাম। মিজান শান্তভাবে বলল, ধন্যবাদ, যুদ্ধটা কঠিন ছিল। ডাক্তার হেসে বললেন, যোদ্ধারা কখনো হারে না। আমি পাশ থেকে আসতে বললাম, বিশেষ করে যদি তার পাশে একটা পিচ্চি বউ থাকে। ডাক্তার হেসে ফেললেন। মিজান আমার দিকে তাকিয়ে সেই পরিস্থিতি চোখ দিয়ে বলল, এই পিচ্চি বউয়ের কারণেই আমার ফুসফুসে বাতাস নেয়, আর হৃদয় ধকধক করে। আমি লাজুকভাবে চোখ নামিয়ে ফেললাম। ব্যাগ গুছাচ্ছি, ওষুধ নিচ্ছি, আর মিজান বিছানায় বসে শুধু আমাকে দেখছে। আমি বিরক্ত হয়ে বললাম, কি দেখছো? কাজটা তো করতে দাও। ও ধীরে বলল, আমি প্রমাণ দেখাচ্ছি। আমি বললাম, প্রমাণ? ও গভীর গলায় বলল, এতদিন ভাবতাম ভালোবাসা শুধু অনুভূতি, কিন্তু আজ বুঝলাম ভালোবাসা মানে পাশে থাকা, কেয়ার করা, লড়াই করা। আমি চুপ হয়ে গেলাম। ও আবারও বলল, তুমি যদি অপারেশনের সময় ভেঙে পড়তে, আমি জিততে পারতাম না। চোখে পানি চলে আসলো। আমি ফিসফিস করে বললাম, তুমি ফিরে এসেছো, এটাই যথেষ্ট। হুইল চেয়ার নিয়ে নার্স এলো। মিজান সাথে সাথে বলল, আমার দরকার নেই, আমি হাঁটতে পারবো। নার্স মৃদু এসে বলল, স্যার নিয়ম। আমি হাত তুলে বললাম, হ্যাঁ বসো। ও চোখ ছোট করে বলল, আমি কি সৈনিক নাকি টেডি বিয়ার? আমি মুচকে এসে পাশে গিয়ে বসলাম। আমি বললাম, দুটোই। নার্স চাপা হাসি দিল। ও বাধ্য হয়ে বসলো। হাসপাতালের গেটের সামনে আমি রিক্সা ডাকতে যাচ্ছি। ঠিক তখনই মিজান বলল, গাড়ি আনবে না? আমি বললাম, তুমি তো হাসপাতাল থেকে রিলিজ, ড্রাইভার আনতে সময় লাগবে। মিজান ধীরে বলল, রিক্সাতে তুমি বসবে, আমি থাকবো, আর বাতাস ধীরে ধীরে বইবে। আমি অবাক, তা তো হবেই। ও চোখ তুলে বলল, তাহলে জীবনটা পারফেক্ট। আমি হেসে ফেললাম।
রিক্সায় বসাম আমি পাশে, আর মিজান ধীরে আমার হাতটা ধরলাম। তার ঠান্ডা আঙ্গুলগুলোতে জীবনের উষ্ণতা, হাওয়া নরম, রাস্তার শব্দ, আর মাঝে মাঝে মানুষ তাকাচ্ছে, কারণ একজন সেনা অফিসার আর তার লাল শাড়ি পরা পিচ্চি বউ। হঠাৎ মিজান ফিসফিস করে বলল, তুমি লাজুক হওয়ার চেষ্টা করছো কেন? তোমার লজ্জা তো শুধু আমার জন্য। আমি ধীরে বললাম, লজ্জা আমার, কিন্তু কার মনে হচ্ছে তুমি বুঝতে পারছো না? ও হাসলো, আস্তে করে মাথাটা আমার কাঁধে রাখলো। বুকের ব্যথা গেছে, কিন্তু এখন আরেকটা সমস্যা। আমি ভয় পেয়ে বললাম, কি সমস্যা? ও নিচু গলায় বলল, আমি তোমাকে চুমু খেতে চাচ্ছি। আমি অবাক হয়ে বললাম, রিক্সাতে? ও গম্ভীর গলায় বলল, আমি কাপা কণ্ঠে বললাম, মানুষ দেখবে তো? ও জবাব দিল, তারা দেখুক, কারণ আজ প্রথমবার একটা রিক্সায় একজন সৈনিক তার বউকে নতুন করে ভালোবাসবে। আমি কিছু বলতে পারলাম না। ও আমার হাতটা ঠোঁটে স্পর্শ করলো। রিক্সার গতি ধীরে, আকাশটা শান্ত, আর আমার হৃদয়টা ভরে গেল। বাড়ির সামনে রিক্সা থামতেই ও আসতে বলল, শোনো। আমি বললাম, হ্যাঁ। ও চোখে দুষ্ট হাসি নিয়ে বললাম, আজ রাতে শাড়ি খুলতে পারবে না। আমি প্রায় চিৎকার করে বললাম, কেন? তো গম্ভীর ভঙ্গিতে বলল, কারণ আজ রাতটা নতুন বইয়ের প্রথম রাত। আমার মুখ লাল হয়ে গেল। আমি ধীরে বললাম, তুমি হাসপাতাল থেকে এসেছো, প্রথম রাত পরে করবে। ও হেসে বলল, হাসপাতাল আমার শরীর দুর্বল করেছে, কিন্তু তুমি আমার ইচ্ছা শক্তি। আমি কাপা গলায় ফিসফিস করে বললাম, দেখা যাবে কে যেতে। মিজান ধীরে উঠে দাঁড়িয়ে বলল, আমি। তারপর চোখ টিপে বলল, কারণ আমি কখনো যুদ্ধ হারি না। সন্ধ্যা নামতেই পুরো বাড়িটা অদ্ভুত শান্ত হয়ে গেল। পরিবেশটা যেন অপেক্ষায় কিছুর জন্য, হয়তো আমাদের নতুন শুরুর জন্য। আমি আয়নার সামনে দাঁড়িয়ে আছি, লাল শাড়ি পরে নিয়েছি, চুলে খানিকটা ফুল, হাত ভরা চুড়ি, আর ঠোঁটে হালকা লাল লিপস্টিক। তবুও কেমন যেন মনে হচ্ছে হৃদয়টা আমার শাড়ির রঙের থেকেও লাল হয়ে গেছে। হঠাৎ দরজায় টোকা। আমি চমকে উঠলাম, পিচ্চি ভিতরে আসতে পারি? এটা মিজানের কণ্ঠ। কণ্ঠে হাসপাতাল থেকে ফেরার ক্লান্তি নেই, বরং এক অদ্ভুত শান্ত রোমান্টিক গম্ভীরতা। আমি একটু সময় নিলাম, তারপর বললাম, হ্যাঁ আসো। দরজাটা আস্তে খুললো। মিজান ভিতরে ঢুকতেই এক মুহূর্ত থেমে গেল। ওর চোখ ধীরে আমার উপর থেকে নিচে নামলো, আবার ধীরে উপরে উঠলো। তার শ্বাসটা যেন আটকে গেল। আমি বললাম, সাবধান। ও অবাক হয়ে বলল, কেন? আমি লজ্জায় বললাম, এভাবে তাকালে হার্ট মনিটর লাগানো লাগবে আবার। ও হাসলো। মিজান বলল, কিন্তু এখন তোমার মনিটরের দায়িত্ব আমারই। ও ধীরে ধীরে আমার কাছে এসে দাঁড়ালো। আমার হৃদয় ধকধক করছে। মিজান আসতে বলল, তুমি জানো আমি এত যুদ্ধ করেছি, কিন্তু আজ সব থেকে বড় যুদ্ধ। আমি বললাম, কোনটা? ও আমার নাকে আলতো টোকা দিয়ে বলল, তোমাকে স্পর্শ না করে থাকা। আমি চোখ বড় করে বললাম, তাহলে থেকো না। ও দুষ্ট হেসে বলল, অনুমতি আছে? আমি ঠোঁট কামড়ে বললাম, আমি কি না বলেছি? ও মাথা নেড়ে রহস্যময় স্বরে বলল, কিন্তু তোমার ঠোঁট বলছে হ্যাঁ। আমি লজ্জায় চুপ হয়ে গেলাম। ও হাত বাড়িয়ে আমার চুড়ি ধরা হাতটা ধরলো। চুরির ঝনঝন শব্দে মনে হলো পুরো ঘর লজ্জায় লাল হয়ে গেছে। মিজান আসতে বলল, এই হাতটাই এতদিন আমায় দোয়া দিয়েছে, ভয় দিয়েছে, ভালোবাসা দিয়েছে। এভাবেই ভালোবাসার খুনসুটির মধ্য দিয়ে আজকের রাতটা কেটে গেল। আমি রান্নাঘরে দুধ গরম করছি, তখন শাশুড়ি এসে বললেন, মিজানকে খুব খুশি দেখাচ্ছে, বাচ্চার কথা বলতে শুনলাম। আমি হালকা নাক ফুলিয়ে বললাম, ঠিক যেন সে নিজে প্রেগনেন্ট। শাশুড়ি হেসে দিলেন, বাচ্চার খবর ছেলেদের ভীষণ বদলে দেয়। তারা কঠিন থেকে নরম হয়ে যায়, জেদ থেকে দায়িত্ববোধ, আর যুদ্ধ থেকে রক্ষা দেওয়া। আমি থমকে গেলাম, কিন্তু আমি কি রেডি? শাশুড়ি আমার হাত ধরলেন, মেয়ে, সম্পর্ক শুধু দম্পতির না, পরিবারের। আর তুমি চাইলে এই গল্প সুন্দর হবে। আমি ধীরে মাথা নেড়েছি। বিকালে হাসপাতালে মিজান মাধবীকে নিয়ে চেক আপ করাতে গেল। মাধবী চুপচাপ বসেছিল। আমরা ঢুকতেই ও তাকালো, ধন্যবাদ, আজও এসেছো। উনি বললেন, এটা দায়িত্ব, তুমি একা না। আমি হালকা গলায় বললাম, আর রেসপন্সিবিলিটিটা ভাগাভাগি হবে, বুঝলা? মাধবী হালকা হাসলো। আমি খুশি। তুমি আমাকে শত্রু ভাবছো না? আমি আগুনের ইমোজি মুখ করে বললাম, শত্রু না, কিন্তু নজরদারিতে আসো। উনি জোরে হাসলেন। মাধবী আল্ট্রাসাউন্ড স্ক্রিনে তাকিয়েছিল। হঠাৎ স্ক্রিনে ছোট্ট হার্টবিট দেখা গেল, একটা টুকটুক শব্দ। মাধবীর চোখ ভিজে গেল, মিজানের চোখও ভিজে উঠল। আর আমি নিজের অজান্তেই হাসলাম, কারণ বুঝলাম এই ছোট্ট হার্টবিটটা শুধু মাধবীর না, এটা আমাদের সবার গল্প। নাস্তার টেবিলে সেই ঘটনা যেন পুরো বাড়িটাই সুনামি লাগিয়ে দিল। মিজান কিছু বলার আগেই দাদি কড়ি ভাঙার মতো চোখ বড় করে বললেন, এই ছেলে, তোরে একটা কথা বলি, বিয়া করে যদি বউরে শান্তিতে না রাখতে পারোস, আমি কিন্তু তোরে হারে হারে শিখাই দিমু। মামা চা খেতে খেতে হেসে বলল, মাধবী, কথা শুনে মনে হচ্ছে তুমি রিক্সাওয়ালার সঙ্গে পালাই বিয়ে করছিলাম, আর মিজান তোমারে জোর করে ধরে আনছে। সবাই হেঁটে লুটোপুটি, আর আমি তখন কান্না করতে লাগলাম। মিজান মাথা নিচু করে বসে আছে, মনে হয় ও রাতটা 3 বার দেহ ছেড়ে গেছে, আবার ফিরে এসেছে। দাদি এবার আমাকে কাছে ডাকলেন। দাদি বলল, এই পুত,
তুই এখন ঘর জামাই, এর মতো কান্দাস কেন? তোরে ভয় পাইছে নাকি? আমি নাক ছিটকালাম। আমি বললাম, দাদি আপনি বুঝেন না, এই লোকটা রাতে 3বার। মিজান বলল, এই পুরো টেবিল মাইক্রোওয়েভের পপকর্নের মতো বিস্ফোরিত। মামি পানি খেতে গিয়ে শ্বাস আটকে কাশছে। মামা হাসতে হাসতে চেয়ার থেকে প্রায় পড়ে যাচ্ছিল। মামা বলল, ওই মিজান, সেনাবাহিনী বলো আর রাজাকার, তুমি তো খালি যুদ্ধই করো। আমি আবার কি? আমি আবার কান্না করতে লাগলাম। মিজান এবার ধীরে ধীরে দাঁড়িয়ে গেল, চোখে অল্প লাল। মিজান গম্ভীর গলায় বলল, শুনেন সবাই, এটা আমার স্ত্রী, ওর যত অভিযোগ সব আমার কাছে। ও কাউকে কিছু বলতে পারবে, কিন্তু আমি ওর বিপক্ষে একটা কথাও বলবো না, কারণ এই পিচ্চিটাই আমার পুরো দুনিয়া। তারপর হঠাৎ মিজান মাধবীর সামনে হাঁটু গেড়ে বসে বলল, তুই মামলা করবি কর, তুই রাগ করবি কর, কিন্তু একটা কথা মনে রাখ, আমি তোর স্বামী, আর তোর কান্নার কারণ আর কেউ হবে না, আমি হব তোর হাসির কারণ। আমি থমকে গেলাম, চোখ থেকে কান্না থামছে না, কিন্তু এবার সেটা ভয় নয়, অন্যরকম অনুভূতি। মিজান আবার বলল, আমাকে আরেকটা সুযোগ দিবে? আমি আস্তে করে বললাম, মামা দূর থেকে বলল, ওই এখনই হ্যাঁ বলো না, আগে নাস্তা খাও, না হলে এটাই আবার দুপুরে যুদ্ধ করবে। সবাই হাসিতে ফেটে পড়লো। মিজান আমার হাত ধরে চুপচাপ বলে দিল, আজ রাতে আর যুদ্ধ না, শুধু আদর আর শান্তি, কথা দিলাম। আমি লজ্জায় নিচু হলাম, উনার চোখে ভালোবাসার সেই নেশা আবার দেখলাম। মনে মনে বললাম, এই গুন্ডা স্বামীটা যতই বদমাইশ হোক, আমি হারিয়ে গেছি ওর ভালোবাসায়। নাস্তার টেবিলে নাটক শেষে দুপুর পর্যন্ত আমি একদম চুপ। মিজানও চুপ, কিন্তু চুপ থাকা মানেও ও ভালো হয়ে গেছে এটা ভাবলে বড় ভুল। বিকেলে নিজের ঘরে কাপড় ভাঁজ করছিলাম, হঠাৎ দরজায় টোকা। আমি বললাম, কেউ আইছেন? দরজা খুলতেই দেখি ওই গুন্ডা স্বামী, 2 হাতে সুটকেস, মুখে হাফা মুক্ত হাসি। আমি বললাম, এই ব্যাগ কেন? আবার কোথাও যাইতেছেন নাকি? মিজান ধীরে ধীরে এগিয়ে এসে বললাম, আমরা যাচ্ছি হানিমনে। আমি বললাম, আমি যাব না, আমি ছোট, আমার ভয় লাগে। মিজান বলল, তোমাকে কে জিজ্ঞেস করছে? তুমি আমার মানে তুমি যাবে? আমি বললাম, না আমি যাব না। মিজান হঠাৎ ব্যাগ নামিয়ে আমাকে একটানে কোলে তুলে নিল। আমি বললাম, এই আমাকে নামান, আমি চিৎকার করব। মিজান বলল, চিৎকার করো, তবে মনে রাখো, তুমি যতই চিৎকার করবে ততই জোরে আমি বলবো। আহারে আমার লজ্জাপতি ফুলটাকে ভয় লাগছে। আমি লজ্জায় থমথম। না না থামেন। আমি সাদা সালোয়ার কামিজ, খোলা চুল, কাঁধে ছোট ব্যাগ, আর মিজান কালো শার্ট, কালো সানগ্লাস, পকেটে হাত। দেখলে মনে হয় আমার বডিগার্ড নাকি হিরো। চারপাশে মেয়েরা তাকাচ্ছিল, আর সে হাঁটছে কনফিডেন্স হয়ে। আমি বললাম, এই সবাই তাকাচ্ছে, আপনি একটু স্বাভাবিকভাবে থাকেন। মিজান বলল, মানে আমি কি তোমার জামাই না? দেখুক। আমি মুখ ফুলালাম। বিমানে ওঠার সময় মিজান আমাকে জানালার সিট দিল, নিজে পাশে বসলো। মিজান আসতে বলল, শোনা বউ, ভয় পাবা না, আমি আসি। হায় আল্লাহ, কেন জানি উনার কণ্ঠে শান্তি আছে। আমি মাথা ওনার কাঁধে রাখলাম। মিজানের ঠোঁটের কোণে হালকা হাসি। এখন রাগ নাই। আমি ছোট্ট স্বরে বললাম, আপনি ভালো থাকলে আমার রাগ থাকতে পারে। হানিমনে যাব কক্সবাজার, রাত 8টা, সমুদ্রের শব্দ, বাতাসের গন্ধ। আমি বারান্দায় দাঁড়িয়ে চুল উঠতে দিচ্ছিলাম, হঠাৎ পিছন থেকে মিজান আসতে জড়িয়ে ধরলো। উষ্ণ হাত, ঠান্ডা বাতাস, হৃদয়টা কেমন যেন দুলে উঠলো। মিজান বলল, আজ আমি কিছু চাই না, আজ শুধু তোমাকে অনুভব করতে চাই, তোমার হাসি, তোমার ভয়, তোমার রাগ, সবকিছু। আমি বললাম, কেন? মিজান বলল, কারণ আমি এই সমুদ্রের মতো, আর তুমি আমার ঢেউ। যতই দেরি করো শেষমেশ আমার কাছেই ফিরে আসো। আমি চোখ বন্ধ করলাম। ওনার বুকে মাথা রাখতেই মনে হলো, হয়তো এটাই ঘর, এটাই শান্তি, এটাই আমার মানুষ। হঠাৎ সে আমার কানে ফিসফিস করে বলল, আজ আর রাগ কইরো না, কারণ কাল সকালে সূর্য ওঠার আগেই আমি তোমাকে চমকে দিব। আমি বললাম, চমক কেমন? মিজান হাসলো, বউ, সেটা রাত পার হলেই জানবা। আমি লজ্জায় বললাম, কিন্তু প্লিজ আজ আর যুদ্ধ কইরেন না, আমি শান্তিতে ঘুমাতে চাই। মিজান আলতো করে আমার কপালে চুমু দিল। আজ শুধু ঘুম, কাল থেকে আবার আমি তোমাকে পাগল বানাবো। মিজান বলল, ঘুমাও, আগামীকাল তোমাকে একটা চমক দিব। আমি ক্লান্ত কণ্ঠে জিজ্ঞেস করলাম, কি চমক? সে মিষ্টি গলায় বলল, সকাল হোক, তখন জেনে যাবা। পরের দিন ভোর, সূর্য ওঠার আগেই কেউ আমার হাত ধরে টানতে লাগলো। আমি ঘুম জড়িয়ে বললাম, কি হলো, কোথায় নিচ্ছেন? মিজান বলল, চলো, চমক শুরু। আমি বিরক্ত হয়ে বললাম, আমি ঘুমাইতেছি, চমক অপেক্ষা করতে পারে। মিজান কোনো কথা বলল না, হঠাৎ আমাকে কোলে তুলে নিল। আমি হকচকিয়ে গেলাম। এই ছাড়েন, মানুষ দেখবে তো। সে কোনো পাত্তাই দিল না, বলল, তুমি আমার বউ, আমি যেখানে খুশি নেব। আমি চুপ। সে আমাকে নিয়ে গেল সমুদ্রের ধারে। ভোরের আলো, লোনা পানি, আর ওই মানুষটা নিয়েছিল একটি নরম সাদা বাক্স।
আমি অবাক হয়ে তাকিয়ে জিজ্ঞেস করলাম এটা কি। মিজান বাক্সটা খুললো, ভিতরে ছোট্ট সোনার লকেট। লকেট খুলতেই ভিতরে দুইটা ছবি, এক পাশে আমি অন্য পাশে সে, আর মাঝখানে লেখা ছিল যতদিন শ্বাস আছে ততদিন তুমি আমার। আমি আর কথা বলতে পারলাম না, চোখ ভিজে উঠল। মিজান আমার দিকে তাকিয়ে বলল, এটা কোনো দামি জিনিস না, কিন্তু এটা প্রতিশ্রুতি। আজ থেকে যাই হোক, কেউ তোমাকে কষ্ট দিলে প্রথমে আমি দাঁড়াবো সামনে। এভাবেই আমাদের ওই দিনটা সুন্দরভাবে কেটে গেল। পরের দিন সকালে আমি আর মিজান সমুদ্রের পাড়ে হাঁটতেছিলাম। সেই দিন সকালটা অন্য দিনের মতো ছিল না, হাসি ছিল, কথা ছিল, কিন্তু মাঝে মাঝে মনে হচ্ছিল মিজানের চোখে কিছু একটা ছায়া আছে। আমি বারবার জিজ্ঞেস করছিলাম, আপনি ঠিক আছেন? আপনি অদ্ভুত আচরণ করছেন কেন আজ? মিজান প্রতিবারই একই উত্তর দিচ্ছিল, কিছু না, সব ঠিক আছে। কিন্তু তার চোখ বলছিল সবকিছু ঠিক নেই। বিকালবেলা আমরা সৈকতে হেঁটে যাচ্ছিলাম, হাওয়া বইছিল। আমি খুশি হয়ে চলছিলাম, কারণ ভেবেছিলাম এই সফরটা আমাদের জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতি হবে। হঠাৎ কিছু দূর থেকে একটা মেয়ের কণ্ঠ ভেসে এলো। মেয়েটি মিজানের নাম ধরে ডাকলো। মিজান থেমে গেল। আমি অবাক হয়ে তাকালাম। মেয়েটি এসে দাঁড়ালো আমাদের সামনে। সে সুন্দর, পরিপাটি, আত্মবিশ্বাসী। আমি নিচু গলায় জিজ্ঞেস করলাম, কে? মিজান উত্তর দিল, না। মেয়েটা হালকা হেসে আমাকে দেখে বলল, তুমি নিশ্চয়ই তার নতুন বউ, আগেরটার থেকে ছোট। আমার বুকটা ধক করে উঠল। আগেরটা? আমি কাপা গলায় বললাম, মানে? মেয়েটা সরাসরি বলল, আমি ছিলাম মিজানের বাগদত্তা। বিয়ের আগের দিন সে আমাকে ছেড়ে দেয়, কারণ সে বলেছিল প্রেম করে বিয়ে করবে না, মা যাকে বলবে তাকেই বিয়ে করবে। আমার গলা শুকিয়ে গেল। আমি মিজানের দিকে তাকালাম, সে চুপ, চোখে জল জমে উঠছে, কিন্তু সে এখনো কিছু বলছে না। মেয়েটা আবার বলল, তুমি জানো সে আমার সাথে 5 বছর ছিল। আমরা প্ল্যান করেছিলাম বিয়ে, বাড়ি, ভবিষ্যৎ সবকিছু। আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। আমি শুধু বললাম, মিজান সত্যি? মিজান আসতে বলল, হ্যাঁ, কিন্তু ও যা বলছে সব নয়। মেয়েটা হাসলো, সব না? তাহলে বলো, তুমি কাঁদতে কাঁদতে আমায় বলেছিলে তুমি কাউকে ছাড়তে পারবা না, আর আজ দেখছি তুমি অন্য কাউকে নিয়ে হানিমুনে। তার হাসিটা ছিল বিষের মতো। আমি আর দাঁড়াতে পারছিলাম না, আমার চোখ ঝাপসা হয়ে যাচ্ছিল। আমি শুধু বললাম, আপনি কেন বলেননি? মিজান এগিয়ে এলো। আমি সুযোগ পাইনি, আমি ভেবেছিলাম সব ভুলে যাব, তোমাকে কষ্ট দিতে চাইনি। আমি পিছনে সরে গেলাম, কিন্তু আপনি গোপন করেছেন। তাহলে আজও কি আমি শুধু আপনার কাছে একটা দায়িত্ব? তার চোখ লাল হয়ে গেল। তুমি দায়িত্ব না, তুমি আমার সবকিছু। কিন্তু এখন সেই কথাটা বিশ্বাস করার মতো সাহস আমার ছিল না। সমুদ্রের ঢেউ যেন আমার কান্নার সাথে তাল মিলাচ্ছিল। আমি আসতে বললাম, আপনি আমাকে হাসিয়েছেন, রাগিয়েছেন, ভয় দেখিয়েছেন, কিন্তু আজ প্রথমবার আপনি আমাকে ভেঙে দিলেন। মিজান হাত বাড়ালো, চলো আমি সব বুঝিয়ে বলবো। আমি হাত ছাড়িয়ে বললাম, থাক, আজ আপনার কথা নয়, আজ আমার কষ্ট কথা বলবে। মেয়েটা চলে গেল, আর আমি হাঁটতে শুরু করলাম, সমুদ্রের দিকে নয়, দূরে, যতটা দূরে পারি। পেছন থেকে মিজানের কণ্ঠ ভেসে এলো, থেমে যাও, আমি তোমাকে হারাতে পারবো না। আমি থামলাম না, কারণ আজ ভালোবাসার চেয়ে কষ্ট বেশি ছিল। তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য সবাই একটু অপেক্ষা করো, আর মেবি কালকে গল্পটি শেষ হয়ে যেতে পারে।